এই কে তুই? শান্তির দূত, অত্যাচারের আজরায়, সত্যি আমার নাম। তুই বোধহয় যাত্রা মঞ্চ মনে করে ভুল করে এখানে ঢুকে পড়েছিস। ভালো করে তাকিয়ে দেখ, এটা তোর বাঁশি বাজানোর জায়গা নয়, এটা আমার মদের ভাতিখানা। আমি যেইখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, পরে আগুন জ্বলে, আর শেষ হয় ছাই হইয়া। আগুনে পুইরা যাওয়া বাচ্চাগুলার জীবনের হিসাব না নিয়া আমি এখান থেকে যাব না। তোরাই নিষ্পাপ শিশুগুলারে জিন্দা জ্বালায় আমার সস। মানুষের জীবনের চাইতে মদের দাম তোর কাছে অনেক বেশি। মুখে লাগাম দে শালা বাউলের বাচ্চা। যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকে সরকার থেকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে বাচ্চার বাপ মা আনন্দ ফুর্তি করুক আর বছর বছর সন্তান জন্ম দিক। জানোয়ারের বাচ্চা, এখন বুঝবি আগুনে পুইরা মরার যন্ত্রণা কত ভয়াবহ। দেখ
আছে, চল তো। ওঠা ওঠা, স্যার স্যার হাসপাতালে চলেন। ইটস ওকে। শিকদার হাসপাতাল, ইউরেকা, ক্লু যখন পাওয়া গেছে আমার হাত থেকে ও রেহাই পাবে না। আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ইটস ওকে। এটা একটা আইডি কার্ড। কিন্তু এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। কার্ডের ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেভাবেই হোক ওর চেহারাটা আপনাকে শনাক্ত করতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুই এখনো বাইচা রয়েছ? হ্যাঁ, আমি বাইচা রয়েছি। ওই দিন মনে করছিলি আমি মরে গেছি, কিন্তু না, যারা আল্লাহ বাঁচায় তারে কেউ মারতে পারে না। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। আরে রাখ রাখ, আজকে তুই নিজেই ছাই হয়ে যাবি। ম্যাডাম, কি বুঝলেন? পেশেন্ট আপনার কি হয়? ইয়ে মানে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। সময় মতো নিয়ে এসেছেন বলে ভালো করেছেন, দেরি হলে ভীষণ প্রবলেম হতো। কেন ম্যাডাম, কি হয়েছে? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। এখন থেকে উনি যাতে কোনো ব্যাপার টেনশন না করে সেদিকে লক্ষ্য রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন, আর যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো খাওয়াবেন। আরেকটা ব্যাপার, উনি যাতে মনে কষ্ট না পায়, সবসময় হাসি খুশি থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই নিন। আসি ম্যাডাম। বই, আমার বই। হ্যালো, কে? রেশমা ম্যাডাম? হ্যাঁ বলছি। আমি শক্তি বলতেছি। হ্যাঁ শক্তি, বলো। এনি প্রবলেম? না, মানে অন্য দরকারে আপনাকে আমি ফোন করছি। আমি মানে 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 বলো, এত সংকোচ করছো কেন? আমি জানি তুমি কি বলতে চাও। হ্যাঁ শক্তি, বলো না। আমি আমার একটা বই পাইতেছি না। বইটা ভুল করে আমি নিয়ে এসেছি। চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে দিব। বইটা ভাইয়া পড়ছে। ভাইয়া না খুব মন দিয়ে বইটা পড়ছে, আর পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাচ্ছে। ম্যাডাম, বইটা আমার এক বন্ধুর, এখনই ফিরে দিতে হইব। ঠিক আছে, আমি পৌঁছে দেব। হ্যালো, আইজি অফিস থেকে বলছি, তারকে এক্ষুনি অফিসে আসতে হবে। ঠিক আছে, ভাইয়াকে এক্ষুনি বলছি।
যাচ্ছ ভাইয়া? আইজি অফিসে। ও, আমাকে একটু লিফট দিবে? এই বইগুলো আমি শক্তিকে ফিরে দিয়ে আসবো। ঠিক আছে, চল। ভাইয়া তুমি যাও, আমি শক্তিকে বইগুলো দিয়ে আসছি। এই নাও তোমার বই। বাবা, এই বইয়ের জন্য তোমার এত টেনশন? কিন্তু ম্যাডাম, একটা যে ভুল করে ফেলাইলাম, আপনাদের নাম ধরে ডাকলাম, আমার অন্যায় হয়ে গেছে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তো চাই তুমি আমাকে নাম ধরেই ডাকো। ম্যাডাম, তোমার বাড়িতে আসলাম, চা খাবে না? বসুন। না থাক, আজ না, অন্য একদিন। চলি, বাই। ইয়ে ম্যাডাম, ম্যাডাম, কি ব্যাপার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার কি হয়েছে? কিছু না ম্যাডাম, মানে ম্যাডাম বলছিলাম যে। হ্যাঁ বলো, থামলে কেন? বলে ফেলো, আমি তোমার সব কথা শুনবো। মনে টেনশন না রেখে যা বলতে চাও বলে ফেলো। তুমি ফোনে এমন ভাবে বইটা ফেরত যাচ্ছিলে, তাতে মনে হলো ওই বইটাই তোমার জীবনের সব। শেষে ভাইয়ার গাড়িতে তাড়াহুড়া করে চলে এলাম। আসলে ভাইয়ার অফিসে তাড়া থাকার কারণে এমন ভাবে গাড়ি চালাচ্ছিল যে পথে একটা বৃদ্ধ লোককে বাঁচানোর জন্য এমন ভাবে গাড়ি ব্রেক করলো, আরেকটু আমরা মারা পড়তাম। আর সে সময় তোমার সেই মহামূল্যবান বইটি গাড়ির মধ্যে পড়ে গিয়েছিল। আরে শক্তি, শক্তি, আসো, যা চলে গেল। আসলে তো তাই, ভালোবাসার কথা কিভাবে বলা যায়? কি ব্যাপার, অসুস্থ শরীর নিয়ে শক্তি গেল কোথায়? উই পোকায় কেটে কি অবস্থা করেছে! ছি 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 ছি। কি আপনি আমার ঘরে? আগে আমার কথা জবাব দাও। এত বড় যখন নিয়ে কোথায় গিয়েছিলে? আমি কখন কোথায় যাব তার কৈফিয়ত কি আপনারা দিতে হইব? হ্যাঁ, কারণ আপনার জন্য আমার সবসময় টেনশন হয়, আর টেনশন হলে যে কোনো মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হতে পারে। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। আপনার ঘরে না উই পোকা আছে, বুঝলেন? এই দেখুন দেখুন দেখুন, বইটাকে কি করেছে কেটে কুটে। এগুলো নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। আসুন আমার সাথে, আসুন, এখানে বসুন বসুন। এই নিন। আরে এইসব কি? দেখতেই তো পাচ্ছেন, ফল। এগুলো খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার থেকে আপনি বেশি অসুস্থ, এসব আপনি খান, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিসে আমি সুস্থ হব জানেন? একজনের ভালোবাসা পেলে, আর সেই একজন হচ্ছেন আপনি। আমার জন্য সবচেয়ে বড় ওষুধ আপনার ভালোবাসা।
করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ, আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ। কি জাদু আছে তোমার প্রেমেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। এই রাত স্বপ্নে সে কি জানো না, একটু আরো তুমি কাছে আসো না। এই মনে আমার লাগে কি যে ভয়, আরো কাছে এলে কি জানি কি হয়। আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ, আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ। এ জ্বালা তো আর সয় না প্রাণেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। এই মন অন্তর দিয়েছি তোমায়, আরো কি বাকি আছে বলো না আমায়। এই তুমি আমি শুধু দুজনার, একটু সুখের ছোঁয়া দাও না এবার। আমার বুকে আগুন জ্বলে রে জ্বলে দ্বিগুণ, আমার বুকে আগুন জ্বলে রে জ্বলে দ্বিগুণ। কি জানি হয় রে সুখে তোমাকে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। থাকতে পারি না ঘরেতে। আমি থাকতে পারি না ঘরেতে। আমি থাকতে পারি না ঘরেতে। শক্তিকে দেখেছো? সত্যি তো এখনো ডিউটিতে আহে নাই ম্যাডাম। অনিতা, জি অনিতা, মিতা, শক্তিকে দেখেছো? কেন বলতো? বলো না, দরকার আছে। তোকে দেখছি আজকাল খুব শক্তির খোঁজ খবর রাখছে। না কি ওই দেখ, শক্তি আসছে। শক্তি, ম্যাডাম আমার সাথে একটু চলো তো। কই যাবো? আহা, গেলে বুঝতে পারবে, চলো তো। শক্তি, বুঝতে পারলাম না। আইলা ডিউটি করতে যাও কই? ঘটনাটা কি? ঘটনা বুঝতে হইব না। যাও যাও যাও। মোর মাথায় কিছুই ঢুকতে আছে না। বাসায় দেই একটা ঘটনা, আবার এখানে দেই আর একটা ভেজাল। যাগুয়া, হেতে মোর কি নানি নাতনির লাগে? মোর যোগাযোগটা বজায় রাই। দাঁড়াও রেশমা, হাসপাতালের কথা বলে শক্তিকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে তা আমি জানি। শক্তি একটা রাস্তার ছেলে, হসপিটালের সামান্য একজন ওয়ার্ড বয়। আর তুমি এই আসিফ চৌধুরী একমাত্র বোন, নাম করা ডাক্তার। শক্তির মতো একটা নোংরা আবর্জনার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ভাইয়া, শক্তিকে নোংরা আবর্জনার সঙ্গে তুলনা করে তুমি ভুল করছো। একজন ওয়ার্ড বয় কি মানুষ নয়? কে মানুষ আর কে অমানুষ তা আমি তোমার কাছে শিখতে চাই না। আমি শুধু এইটুকু বুঝি, তোমার আর শক্তির মধ্যে রয়েছে আসমান জমিন ব্যবধান। ওর সঙ্গে মেলামেশা করে
আমার মান সম্মান তুমি ধুলোর সাথে মিশিয়ে দিও না। আমি কি বলতে চেয়েছি তুমি তা নিশ্চয়ই বুঝতে পেরেছো? অফকোর্স, বুঝবো না কেন? বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। ভুলে যেও না ভাইয়া, আমি একজন ডাক্তার, আর ডাক্তারের ধর্ম মানুষের সেবা করা, মানুষকে সমান চোখে দেখা। আমার কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। কে বড় আর কে ছোট আমি তা বুঝি না। আমি বুঝি ভালো আর খারাপ। শক্তি গরিব হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ। শক্তির মতো মানুষকে নিয়ে গর্ব করা যায়। তুমি যত চেষ্টাই করো, আমার মন থেকে তুমি কোনোদিন শক্তির ছবি মুছে ফেলতে পারবে না ভাইয়া, পারবে না। রেশমা, যেভাবেই হোক তোমার মন থেকে শক্তির ছবি আমি মুছে ফেলবই। আপনি এখানে? হ্যাঁ, তোমার কাছে এসেছি। কেন? কেন সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কে, কি তোমার পরিচয় সেটা কিন্তু আমি জানি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। হাসপাতালে একজন সামান্য ওয়ার্ড বয় হয়ে আমার বোনের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি জানো রেশমা একজন ডাক্তার, উঁচু বংশের সন্তান। আফটার অল সে আমার মতো একজন পুলিশ অফিসারের বোন। বাস অফিসার, এসব কথা আমার না শোনায়া আপনার বইনারে গিয়ে শোনান। শাট আপ! আমার বোনের সরলতার সুযোগ নিয়ে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাও, মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলতে চাও। দেখেন, আপনি না যাই না শুনে ভুল করতেছেন। বিশ্বাস করেন আমি কি বিশ্বাস করব? তোমার মতো একটা রাস্তার লোককে বিশ্বাস করব? লোভে পড়ে তোমার মতো লোক অনেক কিছু করতে পারে। অনেক কয়ে ফেলেছেন, এইবার আমারে কইছে দেন। আপনার জাইনা রাখা উচিত যে বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তায় খায়, থাকে, ঘুমায়। তারা মানুষ, যাদেরকে আপনার মতো উঁচু তারার মানুষেরা কয় রাস্তার লোক। আপনার বোন রেশমা সেটা বোঝে, কিন্তু আপনি বোঝেন না। বাজে কথা রাখো, ইউ স্কান্ডাল! না বুঝা না যাই না যে হাত আপনি আমার উপর উঠাইছেন, আমি পারতাম আপনার ওই হাত দুটা ভেঙে ফেলতে, কিন্তু আপনি আইনের লোক, আইনের পবিত্র পোশাক পরে আছেন। তাই এমন কোন কাজ করবেন না যাতে আইনের প্রতি অসম্মান করি। বক্তৃতা রাখো। এসব কথা রাস্তায় বললে রাস্তার লোকের তালি পাবে, বাহবা পাবে। ঠিক কইছেন সাহেব, ওই সমস্ত রাস্তার লোকের ঘাম ঝরানো টাকা দিয়াই সরকার আপনাকে বেতন দেয়, আর সেই বেতনের টাকা দিয়া আপনারা বাস করেন ওই সব উঁচু দালানে, যেখান থেকে রাস্তার মানুষের সুখ দুঃখ অনুভব করেন না। যান, আগে গিয়া নিজের ঘর সামলান। আপনার বোনকে জিজ্ঞেস করেন আমার সাথে তার কি সম্পর্ক। এখন তোর খবর বল, মনের মানুষ এখন তোকে পাত্তা দেয় তো? না দিয়ে উপায় আছে? আমি হলাম গিয়ে হার্টের রোগী। আমি মারা যেতে পারি। এই কথা শোনার পর সত্যি এমন দুর্বল হয়ে গেছে যে আমার কোনো কিছুতে সে আর প্রতিবাদ করে না। যখন যা বলি তাই করবি। প্রেমের জন্য আমি সব করতে পারি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথ্যেবাদী প্রতারক! শুনুন, আমার কথা শুনুন প্লিজ, প্লিজ, প্লিজ। কথা শোনা তো দূরের কথা, আপনার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। থু! ভবিষ্যতে আমার নাম মুখে আনলে আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। এই এই কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও, হ্যাঁ? ছেড়ে দাও, চলে এসো। ছেড়ে দাও। জেনে শুনে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমার সম্পর্কে কি জানো তুমি? হ্যাঁ, কেন তুমি না জেনে নিজের জীবনকে শেষ করে দেবে? তুমি জানো আমি কে? আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি তুমি শুধু আমার, শুধুই আমার। না, আমার নিজের জীবনের কাহিনী শুনলে এই কথা তুমি কখনোই বলতে না, নিজের জীবনকে শেষ করে দিতে না। কি এমন কথা? বলো, বলো তোমার সেই কথা। শুনবে?
শোনো তাহলে, একদিন আমার সব ছিল, বাবা ছিল, মা ছিল, আর ছিল আমার একমাত্র আদরের বোন শান্তনা। বাবার ইচ্ছা ছিল আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে ডাক্তার হই। আমি আমি হয়েছিলাম তাই। বিদেশ থেকে FRCS করে হয়ে যাই ডাক্তার শক্তি মোহাম্মদ। কিন্তু বাবার জীবন দশায় আমাকে আর দেখে যেতে পারেননি। বাবা ছিলেন গ্রামের একটি মাজারের খাদেম। আমার আদর্শবাদী বাবা নিজের জমি জমা আর মাজারের দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। কিন্তু গ্রামের কিছু কুচক্রী মানুষের ষড়যন্ত্রে বাবাকে প্রাণ হারাতে হয়। আমিও বিদেশ থেকে ফিরে এসে গ্রামের গরিব সাধারণ মানুষের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে গ্রামে থেকে যাই। আর বাবার মাজারের দেখাশোনার দায়িত্ব নেই। একদিকে মা আর ছোট বোন, অন্যদিকে মাজারের দায়িত্ব, সব সব নিজের কাঁধে তুলে নিলাম। তারপর যদি আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম, যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মনের জঠরে, জন্ম দিও সেদিন মা আর বোনের করুণ মৃত্যু দেখার পর আমার চোখে নেমে এসেছিল অন্ধকার। ওই জানোয়ারের দল মনে করেছিল মা বোনের সাথে আমিও মরে গেছি, কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সেদিন বেঁচে গেছিলাম। জ্ঞান ফিরে আসার পর মা আর বোনের লাশ কাঁধে নিয়ে গেলাম কবরে। মা বোনের রক্ত ছিঁড়ে কসম করলাম ওই জানোয়ারের বাচ্চাদের খুন করে আমি প্রতিশোধ নেব। আর যতদিন প্রতিশোধ দিতে না পারবো ততদিন আমার পরিচয় গোপন রাখবো। আর সেই জন্যই সেদিনের বিদেশ ফেরত ডাক্তার শক্তি মোহাম্মদ হয়ে গেল হাসপাতালের একজন ওয়ার্ড বয়। একে একে সবাইকে খুন করলাম, বাকি আছে শুধু নওশীর খান। এখন বলো, জেনে শুনে একজন খুনিকে পাপীকে তুমি ভালোবাসবে? হ্যাঁ, বাসবো, কারণ তুমি কোনো পাপ করনি। ওইসব মানুষ রূপে জানোয়ারদের খুন করলে পাপ হয় না। তোমার এই জীবন নিয়ে যুদ্ধের খেলায় আমি তোমাকে জয় দেখতে চাই শক্তি। আজ থেকে আমাকেও তোমার সঙ্গী করে নাও। তোমার দুঃখের কিছুটা ভাগ আমাকে বহন করতে দাও শক্তি। শক্তি মনকে প্রশ্ন করি এ আমার হলো কি, মনকে প্রশ্ন করি
এ আমার হলো কি, মন বলেনি কোনো উত্তর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। ওই চোখে চোখ রেখে পলকে সব কিছু নিয়ে গেছে অথমে। এই বুকে মন ছিল যেখানে, পাই না যে আর খুঁজে সেখানে। ঘর পলাতক মন লুকিয়েছে চুপি চুপি, ঘর পলাতক মন লুকিয়েছে চুপি চুপি আমারই বুকের ভেতর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। এই চোখে তোমাকেই ধরেছি, তাই চোখ বন্ধ করেছি। তোমার এই প্রেম শুধু প্রেম নয়, এ প্রেমেই প্রাণ বুকে মনে হয়। থাকালোহীনা চোখ, চলবো তোমাকে ধরে। থাকালোহীনা চোখ, চলবো তোমাকে ধরে। এই যে পৃথিবীর পর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শক্তি, তুমি ধরা পড়ে গেছো, আর তোমার কোনো চালাকি চলবে না। সিপাই, হ্যান্ডকাপ লাগাও। মুভ। সেন্ট্রি, ওর উপর নজর রাখবে। ইয়েস স্যার। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। শক্তির মৃত্যু সংবাদ আসার সঙ্গে সঙ্গে তোরা সবাই কুলখানি লেগে প্রস্তুত থাকবি। শক্তির মৃত্যুদাতা ওসিকে পুরস্কার দিব 5 লাখ টাকা। হ্যালো, রমজান বলছি। ওই আছি, বস বিদেশ থেকে ফিরে আইছে, সব খবর পাওয়া গেছে। থানা আদতে শক্তি আছে, বসের অর্ডার খতম করে দাও, বিনিময়ে তুমি পাও 5 লাখ টাকা। ওকে, খোলো। নওশের খানকে খুন করার আগে তোর রক্তে এই হাজতখানা ভাসিয়ে দেব। বিদেশ থেকে ফিরে এসে নওশের খান তোর লাশ দেখার অপেক্ষায় আছে। স্যার, শক্তি মোহাম্মদ রমজান স্যারকে মেরে হাজত থেকে পালিয়েছে।
গুলি যখন লেগেছে তখন বেশি দূর যেতে পারবে না, তারা ওকে পড়তেই হবে। এসো। শক্তির কি খবর? তোদের বিয়ে কবে হবে? হবে শক্তি, তোমার এই অবস্থা? তোমার ভাই আমাকে গ্রেফতার করেছিল, হাজতে একটা পুলিশকে খুন করে তার পোশাক পরে পালিয়ে এসেছি। এসো। গুলি? রেশমা, যেভাবেই হোক তুই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর, আমি গেলাম। ভাইয়া, তুমি যাও। রেশমা, হ্যাঁ বল। ভাইয়া, শক্তি জখম অবস্থায় আমার ঘরে এসেছিল, ওর পরনে পুলিশের পোশাক দেখে আমার সন্দেহ হয়, আমি ওকে তাড়িয়ে দিয়েছি ভাইয়া। ও পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে ভাইয়া, ওকে ধরো। কি? ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, নইলে আমি গুলি চালাতে বাধ্য হবো। রেশমা, ভাইয়া, ভাইয়া ক্ষমা করে দিও ভাইয়া। রেশমা, তুই কি করলি বোন? তুই কি করলি বোন আমার? ভাইয়া, এছাড়া শক্তিকে বাঁচানোর আর কোনো পথ ছিল না ভাইয়া। ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু কোনদিন মনের কথাটা শক্তিকে বলতে পারিনি। একদিন ও আমার ইচ্ছুক বাঁচিয়েছিল। তোমার কাছে আজ একটা আবদার করবো ভাইয়া, শক্তিকে তুমি ক্ষমা করে দিও। তুই কি করলি বোন? তুই কি করলি? ওকে বলো, পৃথিবীর সবাই ওকে ঘৃণা করলেও আমি ওকে অনেক অনেক ভালোবেসেছিলাম। না রেশমা, 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 না রেশমা, না রেশমা। হ্যালো, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين। কি হয়েছে? গায়েবী আওয়াজ মনে হইতেছে হুজুর। গাইবি আওয়াজ? এই, হ্যালো, হ্যাঁ ওসি বলো। আমি ওসি নই, আমি শান্তির দূত শক্তি মোহাম্মদ। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। আমার কুলখানের চিন্তা বাদ দিয়ে তুই তোর কুলখানের চিন্তা কর।
তোর ফ্ল্যাটের সব জায়গায় আমি টাইম বোম ফিট করে রেখেছি। ঘড়িতে 12টা বাজলেই তোর জীবন ঘড়ি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। না, কি হয়েছে হুজুর? হেনে থাকুন যাইব না, চল। আচ্ছা আয়, হুজুরের পিছু পিছু যাই। জোরে চালা, এই জোরে চালা। কনে যাবো বস? এই শহর থেকে দূরে। ওই ড্রাইভার, গাড়ি থামাইলি কে? বস সামনে থেকে নাচ পড়ি আছে। অন্যদিকে যা। কাজ হয়ে গেছে, ছত্তা জালি এখন জায়গা মতন নিয়ে গেছে। চল এবার আমরা যাই। সত্তরিয়া তুই বিখ্যাত করিয়া লাগা আমাকে চলে আইসেছি। লিডার কি যে কন, এই জায়গায় তো একদিন না একদিন আইতেই হইবে। আপনারা নয় একটু আগেই লই আইছি, আসেন। হারামির বাচ্চা, তুই কেডা? তুই তো আমার ড্রাইভার না। মই কি কইছি তোর ড্রাইভার? দাঁড়া। নওশের খান, তুই তোর শেষ ঠিকানায় এসে পড়েছিস। জীবন নিয়ে যে যুদ্ধ আমি শুরু করেছিলাম, আজ তার শেষ দিন। গাইবি আওয়াজ কোত্থেকে গাইতেছে? মানুষ মরলে কবরস্থানের পবিত্র মাটিতে তার দাফন হয়, কিন্তু তোর মতো জানোয়ারদের জন্য আমি এই জানোয়ারের স্থান ঠিক করেছি। এখানেই তোর জায়গা হবে। দেখলাম হুজুর গেল কই? পিছনে হেঁটে গেল নাকি? হুজুর! বন্ধু নগরের শেষটা এক জায়গা করো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে আসছি। দেখলাম বাইকটা থাকতে মরণের পরনে এসে গেছে। হুজুর গেল কই? খুঁজে বার কর, নাহলে আমরা সবাই শেষ হয়ে যাবো। খোঁজ খোঁজ হুজুর। আমি তো তোর মাইরা ফেলেছিলাম। আমি মরে নাই। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ কোনোদিন মারতে পারে না। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়ে।
ডোন্ট মুভ। শক্তি আজ আর পালাতে পারবে না। সেন্ট্রি, হ্যান্ডকাপ লাগাও। অফিসার। ইয়েস স্যার। লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করুন। জি স্যার।